বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো, গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পের নাম ঘ্যাগাসুর। এক যে ছিল রাজা, তার ছিল একটি মেয়ে। মেয়েটি হইয়া অবধি খালি অসুখেই ভুগিতেছে, একটা দিনের জন্য ভালো থাকে না। কত বদ্যি, কত ডাক্তার, কত চিকিৎসা, কত ওষুধ, মেয়ে ভালো হওয়া তো দূরে থাক, দিন দিন রোগা হয়ে যাচ্ছে। এত ধন জন থাকিয়া রাজার মনে সুখ নেই। কিসে মেয়েটি ভালো হবে, তার সেটা সারাদিন চিন্তা করে। এমনি করিয়া দিন যায়। এর মধ্যে একদিন এক সাধু রাজার সঙ্গে দেখা করিতে আসিলেন। তিনি রাজার মেয়ের অসুখের কথা শুনিয়া বলিলেন, মহারাজ, তোমার মেয়েকে একটি লেবু খাইলেই ভালো হইবে। একটি লেবু? সে কোন লেবু? কোথায় কাহার বাগানে তাহা পাওয়া যায়? সাধু তাহার কিছুই না বলিয়া চলিয়া গেলেন। রাজার আর উপায় না দেখিয়া দেশের লোককে এই কথা জানিয়া দিলেন, যাহারা লেবু খাইয়া আমার মেয়েকে ভালো করিতে পারবে, তার সঙ্গে আমার মেয়ের বিবাহ দিব আর আমার রাজ্য দেব। এখন মুশকিলের কথা এই যে রাজ্যে লেবু মিলে না। কেবলমাত্র এক চাষির বাড়িতে একটা লেবুর গাছ আছে। চাষি অনেক কষ্ট করিয়া শ্রীহট্ট হইতে সেই গাছটি আনিয়াছিল। সবে সেই বৎসর হইতে লেবু হইয়াছে। সে লেবু তো নয়, যেন রসগোল্লা, এক একটা কত বড়, যেন এক একটা বেল। তেমন লেবু তোমরা দেখো নাই, খাও নাই, আমিও দেখতে পাই নাই। দেখিতে পাইলে খাইতে চেষ্টা করা যাইত। চাষির 3 ছেলে, যদু, গোষ্ঠ আর মানিক। রাজার হুকুম শুনিয়া চাষি যদুকে এক ঝুড়ি লেবু দিয়া বলিল, শিগগিরই এগুলি রাজার বাড়ি নিয়ে যাও। এর একটা খেয়ে যদি মেয়ের ব্যামো সারে, তবে রাজার মেয়েকে বিয়ে করতে পারবি। যদু লেবু ঝুড়ি মাথায় করিয়া রাজার বাড়িতে চলেছে। এমন সময় পথে 1 হাত লম্বা একটা মানুষের সঙ্গে তার দেখা হলো। সেই লোকটি তাকে জিজ্ঞাসা করিল, তোমার ঝুড়িতে কি ও? যদু বলিল, ব্যাং। সেই লোকটি বলল, আচ্ছা, তাই হোক। রাজার দারোয়ান লেবুর কথা শুনিয়া যারপরনাই আদরের সহিত যদুকে রাজার নিকট লইয়া গেল। রাজামশাই ব্যস্ত হইয়া নিজেই ঝুড়ির ঢাকা খুলিলেন, আর অমনি 4টি ব্যাং তাহার পাগড়ির ওপর লাফিতে উঠিল। ঝুড়িতে যতগুলো লেবু ছিল সব কটাই ব্যাং হইয়া গিয়াছে। সুতরাং লেবু খাওয়া, রাজার মেয়ের ভালো করা আর রাজার জামাই হওয়া যদুর ভাগ্যে ঘটিল না। সে বেচারা অনেকগুলি লাথি খাইয়া প্রাণপণে বাড়ি ফিরিল। তাহার ঢের বলিতে হইবে। এরপর চাষি আর এক ঝুড়ি লেবু দিয়া গোষ্ঠকে পাঠিল। এবারও সে 1 হাত লম্বা মানুষটি কোথা হইতে আসিয়া গোষ্ঠ ঝুড়িতে কি আছে জিজ্ঞাসা করিল। গোষ্ঠ বলিল, ঝিঙের বিচি। 1 হাত লম্বা মানুষটি বলিল, আচ্ছা, তাই হোক। রাজবাড়ির দরওয়ান প্রথমে গোষ্ঠকে ঢুকতে দেয় না। তাহার বলিল, তোমার মতন একজন সেদিন এসেছিল, রাজমশাইয়ের পাগড়ি নোংরা করে দিয়েছে। তুই আবার একটা কি করে বসবি কে জানে। অনেক পীড়াপিড়ির পর গোষ্ঠ ঢুকিয়া রাজার মেয়েকে কিরূপে লেবু খাওয়া হইল বুঝিতে পারে। সাজাটাও তার তেমনি হইল। মানিককে সকলে একটু বোকা মনে করে, কাজে তাহাকে আর লেবু ঝুড়ি দিয়ে রাজার বাড়ি পাঠিতে কেহ বলিল না। কিন্তু সে যাইবার জন্য একবারে সাজিয়া গুজিয়া প্রস্তুত হইয়া আছে। যতক্ষণ না চাষি তাহাকে যাইতে বলে, ততক্ষণ তাহাকে কিছুতেই ছাড়িল না। শেষটা তাহাকে 1 ঝুড়ি লেবু দিয়া পাঠাইতে হইল। পথে সে 1 হাত লম্বা মানুষের সহিত মানিকেরও দেখা হইল। 1 হাত লম্বা মানুষটা জিজ্ঞাসা করিল, ঝুড়িতে কি ও? মানিক বলল, ঝুড়িতে লেবু আছে, তাই খেয়ে রাজার মেয়ের অসুখ সারবে। 1 হাত লম্বা মানুষ বলিল, আচ্ছা, তাই হোক। রাজবাড়িতে ঢুকিয়া মানিকের যারপরনাই মুশকিল হইল। অনেক মিনতি করিয়া হাত জোর করিয়া দারোয়ানে তাহাকে পথ ছাড়িয়া দিল, আর বলিল, দেখিস যেন ব্যাং বা ঝিঙের বিচি টিচি না হয়, তাহা হইলে কিন্তু তোর প্রাণটা থাকবে না। যা হোক, মানিকের ঝুড়িতে লেবুই পাওয়া গেল। রাজামশাই তো খুব খুশি। তাড়াতাড়ি বাড়ির ভেতরে লেবু পাঠিয়া দিয়া বলিল, কেমন হয় আমাকে খবর দিস। খবরের আশায় রাজামশাই বসিয়া আছেন। এমন সময় মেয়ে নিজেই খবর লইয়া উপস্থিত। সে লেবু মুখে দিতে না দিতে তাহার অসুখ একবারে সারিয়া গিয়াছে। ইহাতে রাজামশাই যারপরনাই আনন্দিত হইলেন, কিন্তু তাহার পরেই ভাবিতে লাগলেন, তাই তো করিয়াছিস কি, এখন যে চাষির ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে হইবে,
এই ভাবিয়া রাজামশাই স্থির করিলেন যে চাষির ছেলেকে যেমন করি হোক ফাঁকি দিতে হইবে। মানিকলাল ভাবিতেছে এরপর বুঝি মেয়ে বিয়ে দেবে। এমন সময় রাজামশাই তাহাকে বলিলেন, বাপু তুমি কাজটা তো বেশ ভালোই করিয়াছ, কিন্তু রাজার মেয়ে বিবাহ করা তো অত সোজা কথা নয়। আগে আর একখানা কাজ করিয়া দাও, তারপর দেখা যাইবে কি হয়। জলে যেমন চলে ডাঙায় তেমন চলে, এইরকম একটা নৌকা আমাকে গড়িয়ে না দিতে পারিলে তোমার কোনো আশাই নেই। মানিক বলল যে আজ্ঞে বলিয়া বিদায় লইল। তারপর বাড়ি আসিয়া সকল কথা বলিল। বাড়ির সকলে মানিককে নেহাত বোকা ঠাউরিয়া রেখেছিল, সুতরাং তাহারাও মনে করিল যে মানিককে যখন রাজার মেয়েকে ভালো করিয়া দিয়েছে, তখন নৌকাখানা ইচ্ছা করিলে সে তৈরি করতে পারে। যদু একখানা কুড়াল লইয়া তখন নৌকা গড়িতে চলিল। বনের ভিতরে হইতে গাছ কাটিয়া সেখানে কাজ আরম্ভ করিয়া দিল। ইচ্ছা সেই দিনই নৌকা প্রস্তুত করিয়া ফেলে। পরিশ্রমেরও কসুর নাই। এমন সময় কোথা হইতে এক লম্বা হাত মানুষ আসিয়া উপস্থিত হয়েছে। কি হে যদুনাথ, কি হচ্ছে? বলে গামলা। আচ্ছা তাই হোক বলিয়া এক হাত লম্বা মানুষ চলিয়া গেল। যদুও নৌকা গড়িতে লাগিল, কিন্তু সে সবই পরিশ্রম তাহার বৃথা হইয়া সে সর্বনেশে কাঠ খালি গামলার মতন গোল হইয়া ওঠে, নৌকার মতন কিছুতেই হইতে চায় না। শেষটায় যদু রাগ হইয়া গেল। সে রাগের ভর করে কাঠ ফেলিয়া দিয়া ক্রমাগত আর 2-3 কাঠ লইয়া গামলা ছাড়া কিছুই করিতে পারে না। যাই হোক, গামলাগুলি হইল ভারী সরেশ। সুতরাং সন্ধ্যার সময় যদুনাথ গোটা 3-4 গামলা ঘাড়ে করিয়া বাড়ি ফিরিল। এমন ভালো গামলা বনে ফেলিয়া আসিতে কিছুতেই তাহার ইচ্ছা হইল না। তারপর গোষ্ঠ নৌকা গড়িতে চলিল। আবার সেই এক হাত লম্বা মানুষটি অনুগ্রহে সন্ধ্যাবেলায় 5খানি অতিশয় উঁচু দরের লাঙল কাঁধে করিয়া ঘরে ফিরিল। অবশ্য এরপর মানিক নৌকা গড়িতে লাগিল। সে গিয়ে সেই সময় এক হাত লম্বা মানুষ আসিয়া জিজ্ঞাসা করিল, কি হচ্ছে? মানিক সাদাসিধে উত্তর দিল, জলে যেমন চলে ডাঙায় তেমনি চলে। এমন একখানি নৌকা গড়ে দিতে পারলে রাজামশাই বলেছেন মেয়ে বিয়ে দেবেন। এই কথা শুনিয়ে এক হাত লম্বা মানুষটি বলিল, আচ্ছা তাই হোক। মানিক সবে নৌকার কাঠ হাতে কাটিয়া তাহাতে চড়িয়া বসিয়াছিল। এক হাত লম্বা মানুষের কথা শেষ হতে না হতেই সেই কাঠ ছুটিয়া চলিয়াছে। সে আর এক কাঠ নয়, অতি চমৎকার একখানা নৌকা। তাহাতে দাড়ি নাই, মাঝি নাই, দাঁড় নাই, পাল নাই। যেখানে যাইবার দরকার তাহা নিজেই বুঝিয়া লয়, সেখানেই সে নিজেই থামে। রাজার উপযুক্ত মখমলে গদি তাকিয়া তাহার ভিতরটা সাজানো, বাহিরটা দেখিতে ভারী সুন্দর। তাহা কি বলিব, যে জিনিসে তাহা সাজিয়াছে তাহা এক লম্বা হাত মানুষের দেশে হয়, আমি তাহার নাম জানি না। রাজামশাই সবাই বসিয়া আছেন। এমন সময় মানিকলালের নৌকা সেইখানে গিয়া উপস্থিত। সকলে নৌকার রূপ গুণ দেখিয়া আশ্চর্য হইয়া গেল, আর কত প্রশংসা করিতে লাগিল। রাজামশাই খুব আশ্চর্য না হইয়া এমন হলেন না, কিন্তু তাহা চাপিয়া গিয়া মুখে মানিককে বলিলেন, এতেও হচ্ছে না, আর একখানা কাজ করে দিতে হবে। এক গাছ ঘ্যাগাসুরের লেজের পালক হলে আমার মুকুটের শোভা হয়। এই জিনিসটা এনে দিলে নিশ্চয় আমার মেয়েকে বিয়ে করতে পাবে। মানিক যে আজ্ঞে বলিয়া ঘ্যাগাসুরের পালক আনিতে চলিল। খানিকটা পাখি, খানিকটা জানোয়ার, বিদঘুটে চেহারা, খিটখিটে মেজাজ, ভারী জ্ঞানী, বেজায় ধনী অসুর ঘ্যাগাসুর মশাই 1 মাসে এক পথ দূরে অজানা নদীর ধারে অচেনা শহরে সোনারপুরীতে বাস করেন। মানুষটিকে দেখিতে পাইলে রসগোল্লার মতন টপ করিয়া তাকে গিলিয়া ফেলেন। সেই ঘ্যাগা মহাশয় পালক আনিতে মানিক চলিয়াছে। যাহাকে দেখে তাহাকেই ঘ্যাগাসুরের মূল্যকের পথ জিজ্ঞাসা করে, আর ডাইনি বায়ে না চাইয়া ক্রমাগত সেই পথে চলে। রাত্রি হইল, কাহারও বাড়িতে আশ্রয় লয়, আবার সকালে উঠিয়া চলিতে থাকে। ঘ্যাগাসুরের মূল্যক যাইতে শুনিয়াছে, সকলে তাহাকে আদর করিয়া জায়গা করে দেন। একদিন রাতে এইরূপে একজন খুব ধনী লোকের বাড়িতে অতিথি হয়েছে। সেই ধনী অনেক কথাবার্তার পর তাহাকে বলিল, বাপু তুমি ঘ্যাগাসুরের দেশে চলছ শুনছি। সে অনেক বিষয়ে খবর রাখে। আমার লোহার সিন্ধুকে চাবিটা হারিয়া ফেলিয়াছি। ঘ্যাগা কি কোনো তার সন্ধান বলতে পারে কিনা জিজ্ঞাসা করো তো। মানিক বলল, আচ্ছা মশাই, আমি জেনে আনব।
আর একদিন সে এক বড়লোকের বাড়িতে অতিথি হয়ে আছে। সেই বড়লোকের মেয়ের ভারী অসুখ, তাহার ব্যায়ামটা যে কি কোনো ডাক্তার কবিরাজ তাহা ঠিক করতে পারে না। মেয়ে দিন দিন খালি রোগা হইয়া যাইতেছে। সেই বড়লোক মানিকটিকে খুব যত্ন করিয়া খাইয়া তারপরে বলিল, আমার মেয়ের অসুখ কিসে সারবে এই কথা যদি ঘ্যাগার কাছে থেকে জেনে আনতে পারো তবে বড় উপকার হয়। মানিক বলিল, অবশ্যই মহাশয়, আমি নিশ্চয় জেনে আসব। এইরূপে 1 মাস চলিয়া মানিক অজানা নদীর ধারে আসিয়া উপরে ঘ্যাগাসুরের সোনার বাড়ি দেখতে পাই। অজানা নদীর নৌকা নাই খেয়া নেই, এক বুড়ো সকলকে কাঁধে করিয়া পার করেন। মানিক তাহার কাঁধে চড়িয়া নদী পার হইল। বুড়ো তাকে বলল, বাপু, আমার এই দুঃখ কবে দূর হবে? ঘ্যাগার কাছে জিজ্ঞাসা করো তো। আমার খাওয়া নাই, দাওয়া নাই, খালি কাঁধে করে দিনরাত মানুষ পার করছি। ছেলেবেলা থেকে এইসব করছি, এখন তো বুড়ো হয়ে গেছি। মানিক বলিল, তোমার কিছু ভয় নেই, আমি নিশ্চয় তোমার কথা জিজ্ঞাসা করে আসব। নদী পার হইয়া মানিক ঘ্যাগার বাড়িতে গেল। ঘ্যাগা তখন বাড়ি ছিল না। ঘেগি তাকে দেখে বলল, পালা বাছা, শিগগিরই পালা, ঘ্যাগা তোকে দেখতে পেলে গিলবে। মানিক বলল, আমি যে ঘ্যাগার লেজের একগাছি পালক চাই, সেটা না নিয়ে কেমন করে যাব? আর সেই যাদের চাবি হারিয়ে গেছে সেই চাবিটা কোথায় আছে? আর যাদের মেয়ের অসুখ তার ওষুধ জেনে যেতে বলেছে, আর যে বুড়ো পার করে দিল সে বাড়ি যাবে কেমন করে? ঘেগি বলল, প্রাণটি নিয়ে কোথায় পালাবে? না আর তার পালক চাই, আর তাকে 100 খবর বলে দাও। তুই কে রে বাপু? মানিক বলল, আমি মানিক। পালক না নিয়ে গেলে রাজা মেয়ে বিয়ে দেবে না, একগাছি পালক আমার চাই। হাজার হোক স্ত্রীলোক। মানিককে দেখিয়া ঘেগি দয়া হলো। সে বলিল, আচ্ছা বাপু, তাহলে তুই এই খাটের তলায় লুকিয়ে থাক, তোর ভাগ্যে থাকলে হবে। এখন মানিক ঘ্যাগার খাটের তলায় লুকিয়ে রইল। সন্ধ্যার পর ঘ্যাগাসুর বাড়ি আসিল। ঘেগি তাড়াতাড়ি পা ধুইয়া জল টল দিয়া সোনার থালায় খাবার হাজির করিল। ঘ্যাগার মেজাজটা বড়ই খিটখিটে, সবেতেই সে দোষ ধরে। বাড়ি আসিয়া সে জোরে জোরে নিঃশ্বাস টানিতে লাগলো আর বলিতে লাগলো, মানুষের গন্ধ কোত্থেকে এলো? মানুষের গন্ধ, মানুষ দে খাই। ঘ্যাগার কথা শুনিয়া খাটের তলায় মানিক লালের মুখ শুকিয়া গেল। ঘেগি বুক ধরাস ধরাস করিতে লাগলো। সে অনেক কৌশল করিয়া ঘ্যাগাকে বুঝাইল যে একটা মানুষ আসিয়াছিল, কিন্তু সেটা ঘ্যাগার নাম শুনিয়া পালিয়াছে। ইহাতে ঘ্যাগা কিছুটা শান্ত হইয়া খাবার খাইতে বসিল। খাওয়া শেষ হইল। ঘ্যাগা খাটে শুইয়া নিদ্রা গেল। ঘুমের ভেতর তার লম্বা লেজটি বাইরে আসিয়া খাটের পাশে ঝুলিয়া পড়িয়াছে। সেই লেজের আগায় অতি চমৎকার পালকের গোছা। মানিক খাটের তলায় অপেক্ষা করিয়া আছে। লেজ দেখিয়ে সেই খোঁজ করে একটা পালক ছিঁড়িয়া লইল। অমনি ঘ্যাগা ব্যস্ত সমস্ত হইয়া উঠিয়া বলিল, ঘেগি, আমার লেজ ধরেই যেন কে টানলো না। মানুষের গন্ধ। ঘেগি বলিল, তোমার ভুল হয়েছে, অত বড় পালকের গোছা কোথায় আটকে লেজে টান পড়েছে। আর একটা মানুষ এসেছিল বলেছিলাম না, তারই সেই গন্ধ। সেই মানুষটা কত কথা বলল, সে কাদের বাড়িতে লোহার সিন্ধুকে চাবি হারিয়ে গিয়েছে। ঘেগির কথা শেষ না হতেই ঘ্যাগা বলিল, হ্যাঁ, সেই লোহার সিন্ধুকের চাবি আমি জানি। সেটাকে তাদের খোকা গদির ফুটোর ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ঘেগি বলল, আবার কাদের মেয়ে কি অসুখ? অমনি ঘ্যাগা বলল, কোনা ব্যাঙে ওর চুল নিয়ে গিয়েছে, ঘরের কোণেই তার গর্ত, ওইখান থেকে খুঁড়ে সে চুল আনলে মেয়ের ব্যামও সারবে। আবার ঘেগি বলল, যে লোকটা মানুষ ঘাড়ে করে নদী পার করে। ঘ্যাগা বলল, সেটা একটা মস্ত গাধা, একজনকে সেই নদীর মাঝখানে নামিয়ে দেয় না, তাহলেই তো সে তার বাড়ি যেতে পারে। যাকে নামিয়ে দেবে সেই মানুষ পার করতে থাকবে। মানিকের সকল কাজই আদায় হইল। এখন রাত পোহাইলে ঘ্যাগা বাহির চলিয়া যায়, আর সেও বাহিরে আসিতে পারে। রাত ভোর হইল। ঘ্যাগা জলখাবার খাইয়া বাইরে চলিয়া গেল। ঘেগিও মানিককে পেট ভরিয়া খাইয়া বিদায় করিল। এরপর প্রথমে সেই বুড়োর সঙ্গে দেখা। বুড়ো জিজ্ঞাসা করিল, আমার কথা কিছু হলো? মানিক বলিল, সে হবে এখন, আগে পার করো, আমার বড্ড তাড়াতাড়ি। বুড়ো মানিককে কাঁধে করিয়া পার লইয়া গেল। পরে ডাঙায় উঠিয়া মানিক বলিল,
এরপর একজনকে মাঝখানে নামিয়ে দিয়ে তাহলে তোমার ছুটি। এই কথা শুনিয়া বুড়ো মানিককে অনেক ধন্যবাদ দিয়ে বলল, ভাই তুমি আমার এমন উপকারটা করলে, আমার ইচ্ছে হয় তোমাকে আবার দুবার কাঁধে করিয়া পার করিয়া দিই। মানিক বলিল, তুমি দয়া করে যা করে দিয়েছ তাই ঢের, আর আমার বুড়ো মানুষের কাঁধে চড়ে কাজ নাই, আমি এখন দেশে চলিলাম। 4 দিন চলিল। 4 দিন চলিয়া মানিক যাদের মেয়ের অসুখ ছিল তাদের বাড়িতে আবার অতিথি হইল। বাড়ির কর্তা অত্যন্ত আগ্রহের সহিত জিজ্ঞাসা করিল, ঘ্যাগা কিছু বলেছে? মানিক বলিল, হ্যাঁ, এই বলিয়া সে ঘরের কোণ হইতে কোনা ব্যাঙের গর্ত খুঁড়িয়া সে চুল বাহির করিল। আর অমনি সে মেয়ে 2 বৎসর যাবৎ মরার মতন পড়িয়াছিল, সে উঠিয়া হাসিয়া বেড়াইতে লাগিল। ইহাতে বাড়ির সকলে কতই খুশি হইল তা কি বলিব। মানিককে তাহারা এত টাকা দিল যে 10টা উঠে তাহার বাইতে পারে না। যাহাদের চাবি হারিয়া গিয়েছিল তাহারাও চাবি পাইয়া মানিককে ঢের টাকা করি দিল। এই সমস্ত টাকা করি লইয়া দেশে ফিরিয়া রাজা মহাশয়কে ঘ্যাগাসুরের পালক বুঝিয়া দিল। দেশের সকল লোক ইহাতে মানিকের যারপর নাই প্রশংসা করিল। তাহারা সকলে বলিল যে মানিককে এত ক্লেশ দেওয়া রাজার ভারী অন্যায় হয়েছে, তাহার সঙ্গে মেয়ের বিয়ে দিতে আর দেরি করা উচিত নয়। রাজামশাই আর কি করেন, শেষটায় অনেক কষ্টে রাজি হলেন। তারপর খুব জাঁকজমকের সহিত রাজকন্যা ও মানিকের বিবাহ হইল। মানিক এত টাকা করি লইয়া আসিয়াছে যে তাহাতে তার পরম সুখে দিন কাটিতে লাগিল। কিন্তু রাজামশাই ইহাতে ভারী হিংসে হইল। তিনি মনে করিলেন, ঘ্যাগাসুরে দেশে গেলে যদি এত টাকা নিয়ে আসা যায় তবে আমিও সেখানে যাব। এই ভাবিয়া রাজামশাই ঘ্যাগার মূল্যকে যাত্রা করিলেন, কিন্তু সেইখানে পৌঁছাতেই পারেন নাই, কারণ অজানা নদী পার হইবার সময় সেই বুড়ো তাহাকে মাঝখানে নামিয়া দিল। রাজামশাই প্রথমে আশ্চর্য হইলেন, তারপর চটিয়া লাল হইলেন, তারপর বুড়োকে গালি দিতে লাগিলেন, তারপর হাত জড়ো করিয়া মিনতি করিতে লাগলেন। কিন্তু বুড়ো তাহার কথায় কান না দিয়ে অবসর পায় না। ততক্ষণে সে ডাঙায় উঠিয়া ঊর্ধ্বশ্বাসে বাড়ির পানে ছুটিয়াছে। তাড়াতাড়িতে রাজামশাইয়ের ছুটি পাইবার কৌশলটি বলিয়া দেবার কথা তার মনে হয় নাই। সুতরাং রাজামশাই আজও সেই স্থানে মানুষ পার করিতেছেন। পাঠক, আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে, ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।